একটা সময় ছিল যখন বান্ধবীকে বিয়ে করা তো দূরের কথা, বান্ধবীর মুখটাও দেখা যেত না। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া করলেন প্রতিবাদ। মেয়েরা শুরু করল মক্তবে, মাদ্রাসা, স্কুলে যাওয়া। আর সেই থেকে মেয়েদের দেখা ও কাছে গিয়ে মনের কথা বলার এক দারুণ সুযোগ পেয়ে গেল ছেলে সমাজ। তারপর চিঠি দেয়া, ভালবাসা, প্রেম নিবেদন, আরও কত কি। শুধু কি এই বিয়ে পর্যন্ত গড়াল বিষয়টা। সভ্যতার এই যুগে এখন তো বান্ধবী বা বন্ধুকে বিয়ে করা একেবারে ডালভাত বরাবর হয়ে গিয়েছে। চলুন আমি আর বকবক না করি, আমাদের লেখক কাব্য আহমেদ শোনাবে এরকমই একটি সুখদুঃখ হাসি কান্না মিশ্রিত রোমান্টিক ভালোবাসার গল্প, বান্ধবী যখন বউ। চলুন তবে শুরু করা যাক। গল্পের প্রথম 2 শব্দ। স্বর্ণা, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? আরে বোকা, তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? যে তোর বা তোদের মতো নিজ গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। কাব্যে, তাহলে এতদিন কি ছিল এসব? আমি তো কোনো দিন তোমাকে বলতে যাই নাই যে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো। স্বর্ণা, আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজে টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসায় পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর একে অন্যকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল। কিন্তু কাক এটা হয়তো জানতা না যে কাক যতই না ময়ূরের পেখম পড়ুক, কাক কাকই থাকে। কাক কখনো ময়ূর হতে পারে না। আমি ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি এটা ভেবে কষ্ট পেলাম যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসেছে। তাকেই ভালবেসেছি। ছি ছি ছি, এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছি না। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হয় নাই। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলে অনেকেই আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচাইতে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, প্রতিদ্বন্দ্বী, অহংকারী বান্ধবী। কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনো দিন আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার সব ব্যক্তিগত কথা শেয়ার করতাম, আর ওর সাথেই বেশি সময় থাকতাম। আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহসই পাই নাই। যখনই ওকে মনের কথা বলতে যাব ভাবতাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে গিয়ে ওর সাথে বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারি নাই। অনেক দিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করেই কলেজ শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে। কিন্তু কি জন্য তা জানি না। আমিও স্বর্ণার কথা মতো কলেজ শেষে যখন ওখানে ওর জন্য ওয়েট করছিলাম, তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে। আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই, আর ভীত গলায় বলতে লাগলাম, আমিস, আরে কে আপনি? আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ? মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশিও হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝিয়ে আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, কাব্যে, ওই ফাজিলের বান্ধরণী ফাজিল, তোর ফাজলামি বন্ধ করে এটা বল কি জন্য আমাকে এখানে ডেকেছিস? স্বর্ণা, ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ কাব্যে, ফাজলামি না তো কি? হ্যাঁ, কলেজের সব ছেলের ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা ফাজলামি ছাড়া আর কি বা হবে? স্বর্ণা, দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো কোনো খোটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুই ও আমাকে ভালোবাসিস। বান্ধবীর প্রথম প্রপোজ। আমি হঠাৎ স্বর্ণার কথাই চমকে উঠে বলি, কাব্যে, কি বলছিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু। স্বর্ণা, থাক থাক, আর মিথ্যা বলে লাভ নেই চাঁদ। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোনো, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তুই তোর এই ডায়েরিতে লিখিস, আর আমি সেখান থেকেই জানতে পেরেছি। তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনো টাকা পয়সা, ধনী গরিব থেকে আসে না। এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলেই আবার আমাকে জড়িয়ে ধরে।
আমি কি আর বলবো ভেবে পাচ্ছি না। একে তো আমিও ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল। কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে। তাই আমিও ওকে ভালোবাসি। আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি। আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবুও অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের হাসক ফাইনাল পরীক্ষা আসে। অনেক কষ্টে আমি সবগুলা পরীক্ষা দেই। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লে। কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজ কেউ পাশে দাঁড়িয়ে আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার ভালো করবি। মনে মনে কষ্ট নিয়ে যখন আমি স্বর্ণার কাছে যাই তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। পরিবারে প্রথম ঝড়। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, কোনো মুখ নিয়ে বাবা মার সামনে যাব। তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারি নাই। যখন বাড়িতে ঢুকব তখন দেখি বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না কে এখানে আগুন লাগিয়েছে। তারপর যখনই আমি বাড়ির ভিতরে ঢুকলাম তখন যেন আমার মাথায় বারের মতো আকাশ ভেঙে পড়ল। কারণ মা বাবা দুজনে মিলে আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে। সেই সাথে আমার কাপড়ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথেই আব্বু বলে উঠল, আব্বু তুই এ বাড়িতে কেন এসেছিস? আমিষ বাড়িতে আসবো না তো কোথায় যাব আব্বু? করুণ দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস। তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি। আমি আব্বু এসব তুমি কি বলছো? আমি কি? কাঁদতে কাঁদতে, আব্বু তোকে বলেছি না আমাকে যেন তুই আব্বু বলে না ডাকিস। আর এটাই জানতে চাস তো কেন আজ তোর সাথে এরকম? আমিস না থাক, আমি বুঝতে পেরেছি কাউকে কিছু আর বলতে হবে না। আমি চলে যাচ্ছি। যদি আমার চলে যাওয়াতে তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। কাঁদতে কাঁদতে হতাশা থেকে ঘুরে দাঁড়ার চেষ্টা। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরাও আজ আমাকে দেখে হাসাহাসি করছে। যে মানুষগুলো এক সময় আমাকে নিয়ে নাকি গর্ব করত, আজ আমি তাদের কাছেও শুধু হাসির আর তাচ্ছিলের পাত্র। যাই হোক, মনের ভিতর একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছি তখন মনে একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখব না। এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়ল আমাদের নবী শোট তো কোনো বিপদেই পিছু পা হয় নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়েছেন, কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কখনো তো তিনি হতাশ হন নাই, বরং বারবার চেষ্টা করেছেন। আবার আমাদেরকেও হতাশ না হয়ে চেষ্টা করতে বলেছেন। হ্যাঁ, আমিও চেষ্টা করব, আর অন্যদেরকেও এটা দেখিয়ে দিব। কাব্য পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে আজ যারা আমাকে অপমানিত করল তারাই যেন একসময় নিজের কাজের জন্য অপমানিত বোধ করবে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্য সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরব। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টে একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভিতর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, থাকার ব্যবস্থা হলো, কিন্তু টাকা কোথায় পাব? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড় জোর মাত্র 1-5 দিন চলবে। কিছু একটা করতে হবে যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকায় এসে অনেক কষ্টের পরও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ক্রমশ নিজের ইচ্ছার শক্তি হারিয়ে ফেলছিলাম। প্রতিটা মুহূর্ত শুধু এটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠিত করতে পারব, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রেখেছিলাম, আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। টিউশন স্যার আমি। তারপর হঠাৎ করেই একদিন বাড়ির মালিকের ছোট ছেলে আমাকে এসে বলে যায় আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে না। এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যখন আমি বাড়িওয়ালার বাড়িতে যেয়ে বাড়ির কলিং বেল বাজতেই বাড়িওয়ালার বউ দরজা খুলেই বলতে লাগল, আন্টিস, ওহ বাবা তুমি আসো, ভিতরে আসো। তারপর আন্টির সাথে তাদের বাড়ির ভিতরে যাই। আন্টিস, আরে বাবা দাঁড়িয়ে আছো কেন, চেয়ারে বসো। একটা চেয়ার এগিয়ে দিয়ে আমিস, না না আন্টি এভাবেই ঠিক আছে। বলছিলাম কি আন্টি আঙ্কেল কি বাড়িতে আছে? আন্টিস, না তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছে যে। আমিস, কি বলে গেছে আন্টি? চিন্তিত হয়ে, আন্টিস সে রকম কিছু না, তবুও কেমন জানি একটু সংকোচ লাগছে। যাই হোক,
বলছিলাম কি বাবা, তুমি তো বিজ্ঞানের ছাত্র, আর এখন বসেও আছো। যদি একটু কষ্ট করে আমার ছোট ছেলেটাকে পড়াতে, তাহলে একটু ভালো হতো। আন্টির কথা শুনে আমার দেহে যেন প্রাণ ফিরে এল। সেই সাথে খুশিও হলাম, কারণ ওনার ছেলেকে পড়ালে আমার হাতেও কিছু টাকা আসবে। আন্টিস, কি ভাবছো বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না। আমিস কিছু না আন্টি। তা কখন থেকে পড়াতে আসব তাই ভাবছিলাম। আন্টিস, তোমার যখন সময় হবে তখন আসবে। আমিস, ঠিক আছে আন্টি। সন্ধ্যা 7টায় পড়াতে আসব। তারপর আমি ওখান থেকে চলে আসি, আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কাজের উদ্দেশ্যে বের হই। আজকেও অনেক কষ্টে যখন কাজ পেলাম না, তখন হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম। তখনই দেখি একটা লোক চলবে রোমান্টিক প্রেমের গল্প, বান্ধবী যখন বউ, পর্ব 2। গত পর্বে আমরা দেখেছি কিভাবে কাব্য তার বান্ধবীর কাছে ধোঁকার শিকার হয়। মিথ্যে ভালোবাসায় ডুবে মন ও পরীক্ষার রেজাল্ট দুটোই খারাপ হয় তার। বাসায় অনেক ধমক আর অত্যাচারিত হয়েও সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শুরু করে নিজের চলার রাস্তা, টিউশনি করে নিজের দায়িত্ব সে নিতে চায়। চলুন আজ দেখি কি হয়। মানব ধর্ম পালন। তারপর আমি ওখান থেকে চলে আসি, আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কাজের উদ্দেশ্যে বের হলাম। কিন্তু আজকেও যখন কোনো কাজ না পেয়ে হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম, তখনই দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে এ অবস্থায় দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এজন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম। কিন্তু হঠাৎ করেই কেন জানিনা মনে একটা কথাই ভেসে উঠল, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটাকে হাসপাতালে নিলে বাঁচতে পারে। কিন্তু আবার ভাবলাম যদি পুলিশ কেস হয়, আর যদি পুলিশ আমাকেই তার এ অবস্থার জন্য দায়ী করে, তবুও আমার মন আর বিবেক একটা কথাই শুধু বলছিল, মানুষের উপকার করাই মানুষের ধর্ম। এজন্য আমি আর 7-5 না ভেবেই একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম ডাক্তাররা ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এতে আমি একটু অবাকও হলাম, কেননা সাধারণত এরকম কোনো রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে ডাক্তাররা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আস, আরও কত কি। যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম মুহূর্তে হাসপাতালের চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভিতরে কোনো সন্ত্রাসী আছে, আর তাকে যেন ধরতে আসছে। পুলিশের একজন অফিসার দেখলাম ডাক্তারদের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিলেন, আর ডাক্তাররা হাতের ইশার করে আমার দিকে কি যেন দেখিয়ে দিল। আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলেই আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে কেমন যেন ভয় লাগছে। বারবার মনে হচ্ছে এই বুঝি আমাকে বলে বাবু মামা বাড়ি চল। পুলিশের সাথে কাঁপতে অফিসার আমার কাছে এসেই বলতে লাগল, অফিসার এই ছেলে তোমার নাম কি? খুব শান্তভাবে, আমি স্যার, আমি কাব্য আহমেদ। অফিসার, তা তুমি স্যারকে কিভাবে চেন? কাব্যে, স্যার আপনার কথা ঠিক বুঝলাম না, আমি আপনাদের কোনো স্যারকে তো চিনি না। অফিসার, সরি স্যার, বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার মানে যাকে তুমি হাসপাতালে নিয়ে এসেছো তাকে কি তুমি কোনো ভাবে চেন? কাব্যে, না স্যার, ওনাকে তো আমি চিনি না, আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। অফিসার, ও আচ্ছা, ঠিক আছে। কাব্যে, স্যার আমি কি এখন যেতে পারি? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। অফিসার, না, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কাব্যে, কি ঝামেলায় পড়লাম রে বাবা, কখন যে লোকটার জ্ঞান ফেরে, আর কখন যে বাড়ি যাব। কাব্য মনে মনে বিড়বিড় করছে। অফিসার কিছু বললে? অন্যদিকে তাকিয়ে কাব্যে, কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম। কাব্যের সাহসিকতা। তখনই একটা নার্স এসে বলতে শুরু করল, নার্স, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন চাচ্ছে এখনই তারে একটা পাপ্পি দেই। অফিসার, ঠিক আছে, আপনি যান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমরা ভিতরে যেতেই লোকটা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে শুরু করল, লোকটা, আরে বাবা ফরহাদ, তুমি এখানে? অফিসার, ফরহাদ, হ্যাঁ স্যার আমি। সালাম দিয়ে, আপনি এখন কেমন আছেন? লোকটা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ধুর, কি লোকটা করছি, আসলে উনি তো একজন শিক্ষক, তাকে তো স্যার বলে ডাকা উচিত। ফরহাদ, এই তো স্যার আছি মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হল? স্যার, আমিও ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাহিরে হাঁটতে কি বের হলাম, তখন কোথায় থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, ওসব বাদ দাও। তা তোমার সাথে এ ছেলেটাকে একে তো ঠিক চিনলাম না। ফরহাদ স্যার, ওর নাম হলো কাব্যে। এই কাব্যেই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। স্যার, আরে বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব সে ভাষা আমার কাছে নেই। কাব্যে, স্যার এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য, আর আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে একে অপরের উপর কিছু অধিকার বা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে,
আর আমি তারই একটা পালন করার চেষ্টা করেছি মাত্র। স্যার, সবাই যদি তোমার মতো ভাবত তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকত। ফরহাদ স্যার, আমাকে এখন যেতে হবে। আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। স্যার, ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাব। স্যার, ওহ তা বাবা, কাব্য তুমি কি করো? কাব্যে, এই তো স্যার বেকার বসে আছি আর কাজ খুঁজছি। স্যার, কি বলো বাবা, এই বয়সে কাজ খুঁজছ মানে? এখন তো তোমাদের লেখাপড়া করে নিজেকে তৈরি করার সময়। আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। অনুতপ্ত কাব্যে কিছুক্ষণ চুপ থেকে কাব্য বলে, আর লেখাপড়া স্যার? যে মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। স্যার, তোমার কথা ঠিক বুঝলাম না। কাব্যে, কিছু না স্যার, আমি এখন আসি। স্যার, তা তুমি কতদূর পড়েছ? কাব্যে, এই তো স্যার ইন্টার পরীক্ষা দিয়েছি। স্যার, তা তোমার রেজাল্ট কি? কাব্যে, 4.50 স্যার। রেজাল্টের কথা বলতেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল। তবুও মাথা নিচু করে বললাম, স্যার, ওহ তা তোমার SSCর রেজাল্ট কি ছিল? কাব্যে, গোল্ডেন A+। বিজ্ঞান থেকে। স্যার, কিহ গোল্ডেন পেয়েছিলে আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? অবাক হয়ে কাব্যে, ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, আর সেজন্য আজ আমি পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে, আর কালকে আবার কাজের খোঁজে বের হতে হবে। স্যার, স্যার, কি যেন ভাবছে। কাব্যে, আসি স্যার। এই বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই স্যার বলে উঠলেন, স্যার, তা তুমি কি আর পড়তে চাও না? পিছন ফিরে বলতে লাগলাম, কাব্যে, পড়তে তো চাই স্যার, কিন্তু পড়ব কিভাবে বলুন? সামান্য যে আমি কলেজের চয়েস দিব তার টাকাই আমার কাছে নেই, সেখানে কিভাবে অন্য কলেজে ভর্তি হব? স্যার, যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে পারি। কাব্যে, স্যার করুণা করছেন নাকি? আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসাবে আমাকে আপনি আপনার কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার, যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখনো অন্যের উপকার করে তার থেকে সেই উপকারের প্রতিদান নেই না। আর যদি করুণা করার কথা ভাবেন তাহলে তো আমি কোনো দিনও আপনার সেই করুণার ভার নিতে পারব না। আসি স্যার, আর আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন, দুঃখিত। স্যার, তুমি ভুল ভাবছ বাবা, আমি তোমাকে করুণা বা তুমি আমাকে যে উপকার করেছ তার প্রতিদান দিতে চাচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণেই হয়তো তুমি পরীক্ষার খারাপ রেজাল্ট করেছ। আর হয়তো তুমি ভাবছ আমি আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে চাচ্ছি, কিন্তু তাও না। আমি তোমার ভিতর কিছু একটা করার ইচ্ছার যে প্রবণতা আছে তা দেখতে পাচ্ছি, বিধায় আমি ভাবলাম তোমাকে আমার কলেজে ভর্তি করাবো। এখন ভেবে দেখো তুমি তোমার লক্ষ্যতে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও? স্যারের এসব কোনো কথাই আমার মাথা বা মনকে ছুতে পারল না, কিন্তু একটা শব্দ, দুর্বল, হঠাৎ এই শব্দটা কেমন যেন রাগ আর জেদ ধরিয়ে দিল। কাব্যের নিঃশব্দ আর্তনাদ। আমার কেন যেন চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমি দুর্বল নেই, দুর্বল নেই। তখন মনের ভিতর একটা কথাই উকি দিল, প্রত্যেক মানুষ তার ভুল শুধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন এটা হাত ছাড়া করা আমার জন্য একটা বোকামি। কিন্তু আমি কি কারো করুণা নিচ্ছি? স্যার, কি হলো বাবা, এত কি ভাবছ? কাব্যে, কিছু না স্যার। স্যারের কথায় আমার ভাবনার ছেদ ঘটল। ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। স্যার, কি শর্ত? কাব্যে, আমার শর্ত এটাই যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকা আমি আপনাকে দিয়ে দিব। স্যার, ও এই কথা? আচ্ছা, তোমার যা ইচ্ছা। আগামীকাল তুমি কলেজে যাবে, আর আমি কলেজে তোমার কথা ফোন করে বলে দিব। কাব্যে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করি নাই, আর তুমি তো বললে মানুষ হয়ে মানুষের উপকার করাই ধর্ম। কাব্যে, তবু স্যার, আপনি হয়তো জানেন না আজ আমার মাথা থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি। স্যার, ঠিক আছে, সাবধানে যাও। ছেলেটার সাথে মনে হয় আমার মতোই কিছু একটা হয়েছে, তা না হলে যত খারাপ রেজাল্টই করুক না কেন কোনো বাবা মাই তাদের সন্তানকে নিজেদের থেকে দূরে ঠেলে দেয় না। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে কথাগুলো ভাবল, স্যার, আজ আমার খুব খুশি লাগছে। আজ যদিও একটা কাজও পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছে এতটাই দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 2টো বিস্কিট খেয়ে কলেজের সব কাগজ নিয়েই কলেজের দিকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এখন কি করব বলেন তো? আর আমি বাবার হোটেলে থাকি না, এখন নিজেকেই নিজের জন্য সব করতে হয়। ফার্স্ট ডে এট কলেজ। যাই হোক, প্রায় আধা ঘন্টা পর আমি স্যার যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে যাই।
কলেজের ভিতর যাওয়ার সাথে সাথেই দেখি কলেজের ছেলে মেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমার পোশাক দেখে। আমি সেদিকে খেয়াল না দিয়ে কলেজের অফিস রুমের দিকে যেতেই হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আর এদিকে পুরো কলেজে হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম নাকি? কিন্তু পিলারের সাথে ধাক্কা খেলে তো আমার ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতে উঠতে সামনে তাকাতেই দেখি একটা মেয়ে। শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা নীল পরী। আমার সামনে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে আমাকে যেন চিবিয়ে খাবে। তাই পরিস্থিতি সামলে নিতে আমি মাথা নিচু করে সরি বলতেই ঠাস ঠাস। বুঝতে পারলেন না মেয়েটা আমাকে চোর মেরেছে। আর এত জোরেই চোর মেরেছে যে মনে হচ্ছে আমার সব কয়টা দাঁত বের হয়ে যাবে। চোরে মেরেই বলতে লাগল, মেয়েটার কোথা থেকে যে এসব খ্যাত লুচ্চা ছেলে আমাদের কলেজে আসে আল্লাহই জানে। কাব্যে দেখুন আপু, আমি ইচ্ছা করে। মেয়েটা ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এটাই বলতে চাচ্ছিস? তুই ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় না। এরকম আরও অনেক বাজে কথা বলে সে চলে যায়। আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলেই মেয়েটার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না। কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, তারপর আমি অফিস রুমে গিয়ে এক স্যারের কাছ থেকে সহকারী প্রিন্সিপালের রুমের ঠিকানা নিয়ে প্রিন্সিপালের রুমের কাছে গিয়ে দরজায় নক করতেই প্রিন্সিপাল কামিন। কাব্যে ধন্যবাদ স্যার। সালাম দিলাম। প্রিন্সিপাল, তোমাকে তো চিনতে পারলাম না। কাব্যে স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। প্রিন্সিপাল, ওহ তুমি তাহলে সেই কাব্যে। গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন। আর আমি সব কিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসেছ? কাব্যে হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। মাথা নিচু করে বললাম, এই নিন। তারপর স্যার আমার সব কাগজ নিয়ে বলতে লাগলেন, প্রিন্সিপাল, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হল। তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাহিরে চলে আসি। কলেজ থেকে বাড়িতে ফিরে চলবে।